48 ঘন্টার মধ্যে একে একে হাজির দিলীপ, শ্রমিক, সুশান্ত। কি হচ্ছে দিল্লিতে? জলপাইগুড়িতে নাবালিকাকে ধর্ষণ ও খুন, 3 যুবককে ফাঁসির সাজা শোনালো আদালত। বিহারে হচ্ছে, বাংলাতেও হবে। ভোটার লিস্টে রিভিশন নিয়ে আশার আলো দেখছেন শুভেন্দু অধিকারী। দিল্লিতে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার সবটাই পরিকল্পনা মাফিক বললেন মমতা। রাইফেল হাতে তৃণমূল বিধায়কের নাবালক নাতি, ছবি ভাইরাল হতেই আসানসোলে শোরগোল। ভাঙড়ের পর মালদহ, রাজ্যে ফের খুন তৃণমূল নেতা, জন্মদিনের পার্টিতে কুপিয়ে হত্যার অভিযোগ, নেপথ্যে শিউরে ওঠা কারণ। উস্কানি দিয়ে গুজরাটের মতো হিংসা করছে, 2 তৃণমূল নেতা খুনের নাম না করে বিজেপিকে নিশানা ফিরহাদের। টানা বৃষ্টিতে ফুঁসছে নদী, জল ছাড়ছে ডিভিসিও, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যার আশঙ্কা। ওড়িশায় আটক 444 সন্দেহভাজনের মধ্যে 335 জনের কাছেই জাল নথি। ভারত জুড়ে বাংলাদেশিদের নথি দিচ্ছে তৃণমূল সরকার। সিউড়ির জীবিত 372 জন সংখ্যালঘু ভোটারকে মৃত বানিয়ে দিল নির্বাচন কমিশন। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। বিহারের মতোই আগামী আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হতে চলেছে বলেই দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে তিনি যে খুশি সে কথাই জানালেন। আবেদনকারীরা যেহেতু অন্তর্বর্তী স্থগিতাদেশ চাননি, সে কারণে এই পরিস্থিতিতে বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজে বাধা দেয়নি সুপ্রিম কোর্ট, যে কারণে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে আগামী 1 আগস্ট। কমিশনকে শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়েছে, ভোটার তালিকায় নাম রাখা বা ভোট দানের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য 11টি প্রমাণপত্রের নাম দাখিল করতে, যাতে আধার কার্ড, সচিত্র ভোটার পরিচয়পত্র এবং রেশন কার্ডের মতো জনপ্রিয় পরিচয়পত্রগুলি অন্তর্ভুক্ত করা থাকে। এ ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, রোহিঙ্গা মুসলমানরা এই রাজ্যের বিভিন্ন মুসলিম আদর্শিত জেলায় রয়েছেন। আশা করা যায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই সমস্ত রোহিঙ্গাদের এই দেশ থেকে ফেরাবে। তিনি বলেন, মহুয়া মৈত্রকে দিয়ে মামলা করিয়ে পশ্চিমবঙ্গে রুখতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু তৃণমূল যতই চেষ্টা করুক এই রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবেই। 2016 সালের পর থেকে এখনো পর্যন্ত যেভাবে ভোটারদের সংখ্যা এই রাজ্যে বেড়েছে, বিশেষত মুসলিম অধ্যুষিত এবং বাংলাদেশ পার্শ্ববর্তী জেলাগুলিতে, তাতে অনেক রোহিঙ্গা মুসলমান রয়েছেন বলেই আশঙ্কা করছেন শুভেন্দু। ভোটার তালিকায় এই প্রসেসের মাধ্যমে ইলেকশন কমিশন সেই সব মানুষকে এই দেশ থেকে ফেরাতে তৎপর হবে বলেই দাবি বিরোধী দলনেতার। এছাড়াও এদিন ওবিসি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে এই রাজ্যে কিভাবে নিয়ম করে ওবিসি লিস্ট তৈরি করা হয়েছে সেই অভিযোগও করছেন শুভেন্দু। পাশাপাশি এও জানিয়েছেন, 2024 সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেস কারচুপি করে জিতেছে, কিছুদিনের মধ্যেই তিনি সেসব তথ্য প্রমাণ সহ অভিযোগ প্রমাণ করে দেবেন। জন্মদিনের পার্টিতে ঘর বন্ধ করে কুপিয়ে খুন তৃণমূল নেতাকে, মৃত তৃণমূল নেতার নাম আবুল কালাম আজাদ। খুনের অভিযোগ উঠছে মাইনুল শেখ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তিও তৃণমূল নেতা বলেই অভিযোগ। জানা গিয়েছে, অভিযুক্ত মাইনুল শেখ কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য। ওই গ্রাম পঞ্চায়েত সদস্য গ্রাম পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের হয়ে ভোটে জিতলেও পরবর্তীতে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজ বাজারের লক্ষ্মীপুরে। এই ঘটনায় তার স্ত্রী শিউলি খাতুন সহ আরও 3 জন আহত হয়েছেন বলেও খবর সূত্রের। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের প্রত্যেকের বাড়ি মানিকচকের গোপালপুর এলাকায়। দীর্ঘদিন ধরেই মৃত এই তৃণমূল নেতা ইংরেজ বাজারের লক্ষ্মীপুরে স্থানীয় তৃণমূল সদস্য মাইনুল শেখের সঙ্গে জমির ব্যবসা করতেন বলেও খবর। বৃহস্পতিবার রাত্রে আবুল কালাম আজাদ তার স্ত্রী সহ বেশ কয়েকজন লক্ষ্মীপুর যান এক জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে, আর সেখানেই জমির ব্যবসা নিয়ে শুরু হয় দুপক্ষের মধ্যে গন্ডগোল। অভিযোগ, ঠিক সেই সময় তৃণমূল নেতাকে ঘর বন্ধ করে কুপিয়ে খুন করা হয়। ঘটনা প্রসঙ্গে ইংরেজবাজার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি প্রতিভা সিংহ বলেন, 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে আমি ওকে টিকিট দিইনি। ও আমাদের দল থেকে পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত হয়েছিল 2018 সালে, কিন্তু ওর নামে প্রচুর অভিযোগ ছিল, ওই জন্য আমি ওকে টিকিট দেওয়ার পক্ষপাতী ছিলাম না। তারপরে কার নেতৃত্বে কে বা কারা জয়েন করেছে আমি জানি না, আমি ব্লক প্রেসিডেন্ট হিসেবে ওকে জয়েন করাইনি এটুকু বলতে পারি। তাই ও এখনো কংগ্রেসেরই মেম্বার, কারণ নিয়ম অনুযায়ী ব্লক প্রেসিডেন্টের জয়েন করানো উচিত। ও তৃণমূলের ঝান্ডা নিয়ে এদিক ওদিক যাচ্ছে, ও সাংগঠনিক ক্ষমতা কিছুই নেই এটুকু বলতে পারি। গতকাল রাতে তৃণমূল নেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে ভাঙড়েও। মৃত ব্যক্তির নাম রাজ্জাক খাঁ। 10 জুলাই বৃহস্পতিবার রাতে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারের কাছে ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর গুলিবিদ্ধ অবস্থায় তাকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয় বলে খবর। ঘটনার জেরে আতঙ্ক এলাকায়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। রাজ্জাক খাঁ তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় নেতা।
নেতা। তিনি ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলেও তৃণমূল সূত্রে জানা গিয়েছে। রাজনৈতিক কারণেই হামলা হয়েছে কিনা তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমে আসেন, বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাতেই তৃণমূলের একাংশের দাবি এটা পরিকল্পিত হামলা। ভাঙড় থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী 5 রাউন্ড গুলি করা হয়, তারপর মৃত্যু নিশ্চিত করতে একাধিকবার কোপানো হয় তাকে, স্থানীয় পুলিশ সূত্রে খবর। লাগাতার বৃষ্টিতে উদ্বেগ বাড়ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ইতিমধ্যেই দামোদর ভ্যালির জলস্তর বিপজ্জনক হারে বাড়তে শুরু করেছে। তার মধ্যে গতকাল সকালে পাঞ্চেত থেকে ছাড়া হয়েছে প্রায় 40,000 কিউসেক জল। মাইথন থেকেও ছাড়া হয়েছে আরও 10,000 কিউসেক। সব মিলিয়ে দুর্ভাবনার মেঘ ঘনাচ্ছে দামোদর সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের পূর্বাভাস বলছে, এই সপ্তাহ নয়, আগামী সপ্তাহের প্রথম দিকেও চলবে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি। এরই মধ্যে দুর্গাপুর ব্যারেজ থেকে শুক্রবার সকালেই ছাড়া হয়েছে 53,025 কিউসেকেরও বেশি জল। বৃষ্টিতে জলের চাপে বিধ্বস্ত হয়ে পড়েছে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া ও বাঁকুড়ার একাধিক নিচু অঞ্চল। গত 24 ঘন্টায় দুর্গাপুরে 37.20 মিলিমিটার ও আসানসোলে 27 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে ঝাড়খণ্ডে বর্ষার আরও দাপট বাড়লে দামোদরের জলস্তর নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়বে, কারণ সেখানকার অতি বৃষ্টি সরাসরি প্রভাব ফেলবে মাইথন পাঞ্চের জলাধারে। ডিবিসি সূত্রে খবর, ক্রমশই বাড়ছে দামোদরের জল। দীর্ঘদিন ড্রেজিং না হওয়ার কারণে নদীর জলধারণ ক্ষমতা কমেছে। নদীর বুক জুড়ে জমেছে পলি, কোথাও চড়াও হয়েছে, কোথাও চড়া পড়েছে। রাজ্য সরকারের দাবি, বহুবার কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রকের কাছে এই বিষয়ে জানানো হলেও কার্যত কোনো সুরাহাই হয়নি। বিশেষজ্ঞদের মতে নদীর এমন পরিস্থিতিতে অতিবৃষ্টির সঙ্গে সঙ্গে অতিরিক্ত জলছাড় বন্যা পরিস্থিতির আশঙ্কা বহুগুণে বাড়িয়ে তোলে। বিশেষ করে হুগলি, পূর্ব বর্ধমান, হাওড়া ও বাঁকুড়ার মতো জেলা এখন রীতিমতো বিপদের মুখে। সব মিলিয়ে দক্ষিণবঙ্গের বড় অংশে ফের 2017 বা 2021 সালের বন্যা স্মৃতি ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের তরফে নিচু এলাকায় সতর্কতা জারি করা হয়েছে, তবে নতুন করে ডিভিসি জল ছাড়লে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলেই আশঙ্কা স্থানীয়দের। বিজেপি আইটি সেলের প্রধান এবং প্রবীণ নেতা অমিত মালব্য পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন, ওড়িশায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া 444 জন সন্দেহভাজন অবৈধ অনুপ্রবেশকারীর মধ্যে 335 জনের কাছে জাল নথি ছিল এবং এই নথিগুলি বাংলা তৃণমূল কংগ্রেস সরকার দ্বারা ইস্যু করা হয়েছিল। গতকাল একটি টুইটের মাধ্যমে বিজেপি নেতা অমিত মালব্য বলেছেন, এই বিষয়টি শুধু নথির বৈধতার নয়, বরং দেশের জনসংখ্যা এবং জাতীয় নিরাপত্তার সঙ্গেও জড়িত। তিনি লিখেছেন, তৃণমূল বাংলাকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের দিয়ে ভরিয়ে দিচ্ছে। এই অনুপ্রবেশকারীরা অন্যান্য রাজ্যে কাজ করে, কিন্তু ভোটের সময় বাংলায় ফিরে আসে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়। অমিত মালব্য তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকেও নিশানা করেছেন। তিনি লিখেছেন, যখন ওড়িশায় এই সন্দেহভাজনদের আটক করা হয়েছিল, তখন মহুয়া মৈত্র এই মামলায় ঝাঁপিয়ে পড়ে দ্রুত বিবৃতি জারি করে এদের নির্দোষ বাঙালি বলে আখ্যা দেন। কিন্তু বাস্তবতা হলো, এদের মধ্যে 335 জনের কাছে জাল নথি পাওয়া গেছে। বিজেপি নেতা দেশের অন্যান্য রাজ্যকে সতর্ক করে বলেছেন, কোনো রাজ্যেরই বাংলা থেকে ইস্যু করা পরিচয়পত্র বা নথির ভিত্তিতে শ্রমিক বা কর্মী নিয়োগের সময় অত্যন্ত সতর্ক থাকা উচিত। তিনি এটিকে শুধু জনসংখ্যাগত ভারসাম্যহীনতার সমস্যা নয়, বরং দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত বিপদ বলে অভিহিত করেছেন। এই পুরো ঘটনাকে কেন্দ্র করে এখন রাজনৈতিক সংগ্রাম তীব্র হতে পারে। তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো সরকারি প্রতিক্রিয়া আসেনি, তবে মহুয়া মৈত্র আগেই তার বিবৃতিতে বলেছিলেন যে ওড়িশায় বাঙালিদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে।